আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিল বিষয় থেকে বিগত সেশনে কীরকম প্রশ্ন হয়েছিল আমরা বিগত সেশনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত সেশনে প্রবলেম সলভিং স্কিলের উপর কী রকম প্রশ্ন হয়েছিল ওই রকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো আজকের এই ক্লাসটি থেকে তুমি ধারণা পেয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল, এই প্রবলেম সলভিং স্কিলের মধ্যে কোথায় থেকে প্রশ্ন হয়। তবে এই সেশনে বলা যায় প্রশ্নগুলো আরেকটু কঠিন হতে পারে। কীরকম প্রশ্ন কঠিন হবে সেগুলো আমরা বলে দিব, এবং কিসের উপর প্রশ্নগুলো হবে, এবং যে আজকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটির মধ্যে কোন টপিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো আমরা বিস্তারিত বলে দিব। ওকে, দেখো এই প্রশ্নটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিগত সেশনে এসেছিল, অর্থাৎ তোমাদের যারা সিনিয়র রয়েছে সিনিয়ররা এই প্রশ্নটি পেয়েছিল। দেখো এখানে বলা হচ্ছে একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত। দেখো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে এবং তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে মোবাইলটির ক্রয় মূল্য কত, মোবাইলটির বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে। তার মানে যে লাভ ক্ষতি টপিকটি রয়েছে, এই লাভ ক্ষতি টপিক থেকে গত সেশনে প্রশ্ন হয়েছিল। আমরা লাভ ক্ষতি টপিকটি বিগত সেশনেও পড়িয়েছিলাম, এই সেশনে যারা আমাদের রানিং স্টুডেন্ট রয়েছে তাদেরকেও পড়াচ্ছি। এই লাভ ক্ষতি টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত। তুমি যখন পার্সেন্টেজ দেখবা, এই পার্সেন্টেজ দেখা মানে তোমার যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে অথবা যদি বিক্রয় মূল্য দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি 100 দরে কাজ করবা। তাহলে এখানে কি ধরবা ভাইয়া, একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত। তোমার থেকে যেটি জিজ্ঞেস করবে সেটি বসাবা তুমি ডান পাশে, তোমার যেটি দেওয়া আছে সেটি বসাবা তুমি বাম পাশে। তাহলে বাম পাশে কি বসাবা, তোমার যেটি দেওয়া আছে বিক্রয় করার ফলে, তার মানে তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে তুমি লিখবা বিক্রয় মূল্য। দেখো এখানে কি হয়েছে ভাইয়া, 10% লাভ হয়েছে। লাভ হওয়া মানে কি বিক্রয় মূল্য বেশি নাকি ক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য বেশি। তুমি মনে করো 100 টাকা দিয়ে ক্রয় করেছো, তাহলে তুমি বিক্রয় করছো 10% লাভ মানে 110 টাকায়। তুমি 100 দিয়ে কাজ করবো যদি তোমার পার্সেন্টেজ দেওয়া থাকে। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে ক্রয় করেছো, 110 টাকা দিয়ে বিক্রয় করেছো, তার মানে তোমার 10% লাভ হয়েছে, অর্থাৎ এখানে 10 টাকা বৃদ্ধি। এরপরে তাহলে দেখো ঐকিক নিয়মের সাহায্যে ম্যাথটা সলভ করবা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 110 টাকা। তাহলে একটু সবাই আনসার করো তো। এখানে বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে 11,000 টাকা, তাহলে বিক্রয় মূল্য 11,000 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান 100 গুণন 11,000 ডিভাইডেড বাই 110। তাহলে আনসারটা একটু কথা আসে, একটু দ্রুত জানাও তো ভাইয়া, একটু দ্রুত জানাও। কত টাকা তাহলে ভাইয়া? 10,000 টাকা। হ্যাঁ,
তাহলে কত টাকা? 10,000 টাকা। আমাদের 10,000 টাকা কোথায় রয়েছে? এই অপশনে রয়েছে। সো এই অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে দেখো তো, একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার পরে 10% লাভ হলো, মোবাইলটির ক্রয় মূল্য কত? মোবাইলটির ক্রয় মূল্য ছিল আমাদের 10,000 টাকা, তুমি বিক্রয় করেছো হচ্ছে 11,000 টাকা, তাহলে এখানে লাভ কত? লাভ হচ্ছে 10%। এখন আনসারটি আমার ঠিক আছে কিনা সেটি জানার জন্য তুমি দেখবা যে আসলে তোমার যে ম্যাথটি দেওয়া রয়েছে এই ম্যাথটির সাথে তোমার আনসারটা ঠিক আছে কিনা। যেমন দেখো, এখানে 11,000 টাকায় বিক্রয় করার পর 10% লাভ হলো। কয় টাকায় বিক্রয় করছে? 11,000 টাকায়। তার মানে তোমার কি ক্রয় মূল্য বেশি ছিল নাকি ক্রয় মূল্য কম ছিল? অবশ্যই ক্রয় মূল্য কম ছিল, বিক্রয় মূল্যটা বেশি ছিল, লাভ হয়েছে মানে। তার মানে এখানে ক্রয় মূল্যটা ছিল 10,000 টাকা, বিক্রয় মূল্যটা ছিল কত? 11,000 টাকা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের আনসার হচ্ছে 10,000 টাকা। এই লাভ ক্ষতি টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদেরকে লাভ ক্ষতি টপিকটি পড়ে যাইতে হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানাতে পারে, 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে? দেখো এখানে 10 জন লোক, এখানে মানুষজনের সংখ্যা দেওয়া আছে 24 ঘন্টায়, তার মানে এখানে সময় দেওয়া আছে। 15টি কেক বানাতে পারে, তার মানে এখানে কাজ দেওয়া আছে। এরপরে বলা হচ্ছে 8 জন লোক 34 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে। এখন এই ম্যাথটি তোমার দুইটি পার্টে করা, একটি হচ্ছে আমাদের প্রথম অংশ, অন্যটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। প্রথম অংশের মধ্যে তোমার যে তথ্য রয়েছে, তথ্য হচ্ছে 3টি, এবং দ্বিতীয় অংশের মধ্যে তথ্য রয়েছে দেখো সরাসরি 2টি। 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে, কয়টি কেক বানাতে পারবে এটি সহ যে ম্যাথের দ্বিতীয় অংশে এখানে 3টি তথ্য এবং এখানে 3টি তথ্য। দেখো তো, 10 জন লোক, এখানে 8 জন লোক, এখানে 24 ঘন্টায়, এখানে 36 ঘন্টায় 15টি কেক বানাতে পারবে, কয়টি কেক বানাতে পারবে। এখানে কিন্তু যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো কিন্তু সেম, কিন্তু ম্যাথটি 2 অংশে ভাগ করা, এবং তোমার থেকে জিজ্ঞেস করা হয়েছে সেকেন্ড অংশ অর্থাৎ ম্যাথের যে দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশের মধ্যে কয়টি কেক বানাতে পারবে। এখানে যারা মানুষজন থাকবে তাদেরকে তুমি এম ধরে নিবা, এম মানে হচ্ছে ভাইয়া ম্যান। এরপরে যে আমাদের সময় রয়েছে, সময়কে তুমি টি ধরে নিবা, টি মানে হচ্ছে তোমার টাইম, টাইম মানে হচ্ছে সময়। কয়টি কেক বানাতে পারবে, বা হচ্ছে কয়টি বক্স মোড়কজাত করতে পারবে, বা হচ্ছে তোমার কয়টি রুটি বানাতে পারবে, এগুলোকে তুমি ধরে নিবা ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক। হ্যাঁ, দেখো এখানে যেহেতু ম্যাথের 2টি অংশ, তুমি এটি মুখস্থ করে রাখবে, সেটি হচ্ছে এম টি বাই ডাব্লিউ ইকুয়াল এম টি বাই ডাব্লিউ। ভাইয়া এরকম কেন? দেখো এখানে ম্যাথের প্রথম অংশে তথ্য কয়টি আছে? 3টি। তাহলে দেখো এটিকে ধরবা তুমি M1, এটিকে ধরবা T1, এটিকে ধরবা W1, MT বাই W। তাহলে এটি হচ্ছে ম্যাথের প্রথম অংশ, এটি হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশ। তাহলে এটি হবে 2, এটি হবে 2, এটি হবে 2। এই 2 দ্বারা বোঝাচ্ছি আমি এটি হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশ, 1 দ্বারা বোঝাচ্ছি এটি ম্যাথের প্রথম অংশ। সূত্র কিরকম? MT বাই W, এখানেও MT বাই W, এটি প্রথম অংশের জন্য, এটি দ্বিতীয় অংশের জন্য। দেখো এখানে 10 জন লোক প্রথম অংশে দেওয়া রয়েছে, তার মানে M1 এর মান কত ভাইয়া? M1 এর মান হচ্ছে তোমার 10। 24 ঘন্টায়, তার মানে এটি হচ্ছে T1 এর মান। 15টি কেক বানাতে পারে, 15টি কেক বানাতে পারে মানে কি এটা কি কাজ না? তাহলে এটি হবে তোমার W1। ওকে, এরপর হচ্ছে 8 জন লোক, এই যে 8 জন লোক, এটি কি ভাইয়া M2 না? হ্যাঁ, এটি মানুষজন, এবং এটি হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশ। 34 ঘন্টায়, এটি হচ্ছে আমাদের টাইম, কিন্তু এটি দ্বিতীয় অংশে রয়েছে, এই জন্য T2। কয়টি কেক বানাতে পারবে তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে ভাইয়া W2 ইকুয়াল হোয়াট? হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে একটি ভগ্নাংশ রয়েছে, এখানে একটি ভগ্নাংশ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া ভগ্নাংশ কিরকম? উপরে লব থাকবে, নিচে হর থাকবে, মাঝখানে একটি বাঘ চিহ্ন থাকবে। এখানেও হচ্ছে লব, এখানেও হর, বাঘ চিহ্ন। তাহলে এখানে একটি ভগ্নাংশ, এখানে একটি ভগ্নাংশ। যদি দুটি ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন থাকে, তখন ভগ্নাংশের যে লব, প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ হবে এরকম, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ হবে এরকম, অর্থাৎ মাঝখানে একটি ক্রসের সৃষ্টি হবে। তাহলে কি হচ্ছে এখানে দেখো তো, M1 T1 এর সাথে W2 গুণ হচ্ছে। তাহলে একটু দেখো, M1 T1 ইন্টু Q2 ভাইয়া W2। এখানে কি মাঝখানে গুণ চিহ্ন দেওয়া লাগবে? গুণ চিহ্ন তুমি যদি দিতে চাও তাহলে দিতে পারবে, আর যদি না দাও সেখানেও কিন্তু গুণ বোঝাচ্ছে, না দিলেও চলবে। এরপরে ইকুয়াল M2 T2, এটার সাথে কি গুণ হবে ভাইয়া? W1। এখন তোমার কি শুধু W2 দরকার নাকি 3টা দরকার? W2 দরকার, তাহলে W2 কে তুমি
একা রাখবা W2 ইকুয়াল M1 T1 আছে না এখানে, এটি যদি গুণ অবস্থায় থাকে, যদি ওই পাশে চলে যায় অর্থাৎ সমানের ওই পাশে, তখন এটি ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে একটু দেখো এখানে হচ্ছে আমাদের M2 T2 W1 ডিভাইডেড বাই হচ্ছে দেখো M1 T1টা তোমাকে ওইখানে পাঠিয়ে দিতে হবে, কারণ তোমার W2টা লাগবে, এই জন্য তুমি M1 T1কে পাঠিয়ে দিবা। হ্যাঁ, দেখো তো W2 এর সাথে এটি কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়, এই জন্য তোমার এটি পক্ষান্তর করতে হয়েছে ভাগ আকারে। যদি এখানে যোগ অবস্থায় থাকতো ওটি যাইতো বিয়োগ আকারে, যদি বিয়োগ অবস্থায় থাকতো ওটি যাইতো যোগ আকারে, আর যদি এখানে যদি ভাগ অবস্থায় থাকতো ওইখানে যাইতো গুণ আকারে। তাহলে W2টা তুমি বের করবা কিভাবে ভাইয়া? এখানে মানগুলো বসিয়ে দাও। হ্যাঁ, এখানে মানগুলো বসিয়ে দাও। দেখো M2 এর মান কত ভাইয়া? 8 ইন্টু T2 এর মান কত? 36 ইন্টু W1 এর মান কত? W1 এর মান হচ্ছে 15। এরপর M1 এর মান হচ্ছে তোমার 10 ইন্টু T1 এর মান কত? T1 এর মান হচ্ছে ভাইয়া 24। তাহলে একটু দেখো 8 একে 8, 3 8 24, এখানে ছিল এটি হচ্ছে 24 ছিল, তাহলে 8 একে 8, 3 8 24, তারপরে হচ্ছে ভাইয়া এখানে 10 জন ছিল না, এটা হচ্ছে 3 5 15, তাহলে 5 ইন্টু 36 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 18 দুগুণে হচ্ছে 34। তাহলে W2 এর মান কত এসেছে? W2 এর মান এসেছে হচ্ছে 18, অর্থাৎ 18টি কেক বানাতে পারবে। তুমি চাইলে এটি ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। হ্যাঁ, এটি চাইলে তুমি ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। তাহলে এতটুকু বোঝা গেছে কিনা ভাইয়া? আমাকে একটু দ্রুত জানাও তো, এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু বোঝা গেছে? ওকে, তাহলে কতটি হবে এটি তুমি চাইলে ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। 8 ইন্টু 36 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 ইন্টু 24। উপরেরটা হচ্ছে একটি ব্র্যাকেটে রাখবা, নিচেরটা ভাগ দিয়ে একটি ব্র্যাকেটে রাখবা, সঠিক আনসারটা আসবে। যদি ব্র্যাকেট না দাও সেক্ষেত্রে কিন্তু আনসারটা ভুল হওয়ার পসিবিলিটি রয়েছে, এই জন্য উপরেরটা একটি ব্র্যাকেট ইউজ করবা, নিচে একটি ব্র্যাকেট ইউজ করবা। ওকে, বুঝেছো? ঠিক আছে, ওকে বুঝেছো। এই প্রশ্নটিও হচ্ছে বিগত সেশনে এসেছিল। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সার্কুলার প্রকাশিত হয়েছে, এই সার্কুলারের মধ্যে কিন্তু প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এই 3টি সাবজেক্টে বিগত সেশনে যেরকম প্রশ্ন হয়েছিল এবং যে টপিকগুলো ছিল ওই টপিকগুলোই হচ্ছে এই বছরও রয়েছে। অর্থাৎ এই বছরের সার্কুলারের মধ্যে তুমি দেখবা যে প্রবলেম সলভিং স্কিলের মধ্যে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস, তার পরবর্তীতে হচ্ছে অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিত, এই 3টি টপিক রয়েছে। এবং হচ্ছে যে অ্যানালাইটিক্যাল স্কিল, এখানে লজিক্যাল রিজনিং এবং হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, এই 2টি পার্ট রয়েছে। এই 2টি পার্টের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। এরপর হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এখানে কম্প্রিহেনশন রয়েছে, রাইটিং পার্ট রয়েছে এবং হচ্ছে ভোকাবুলারি পার্ট রয়েছে। অর্থাৎ 3টি পার্ট আগে যেরকম ছিল সেই রকমই আছে। এখানে হচ্ছে টোটাল 35 প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে 15টি করে 30টি প্রশ্ন, আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে 35টি প্রশ্ন, অর্থাৎ মোট 65টি প্রশ্ন থাকে এবং এখানে টোটাল নম্বর থাকে হচ্ছে 100 নম্বর। এখানে প্রবলেম সলভিং স্কিলের মধ্যে 15টি প্রশ্নের জন্য হচ্ছে 2 মার্কস করে, অর্থাৎ 30 নম্বর, একটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। তার পরবর্তীতে হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে হচ্ছে 15টি প্রশ্ন থাকে, এখানে একটি প্রশ্নের জন্য 2 মার্কস করে বরাদ্দ থাকে, অর্থাৎ 15টি প্রশ্নের জন্য 30 নম্বর। সো আমরা বিগত সেশন থেকে হচ্ছে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ বিগত সেশনে আমাদের ভালো একটি সফলতা ছিল। এখানে আমাদের দ্বিতীয় তৃতীয় সহ হচ্ছে 226 জন চান্সপ্রাপ্ত হয়েছেন। সো আমরা প্রথম বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের অনেকগুলো রানিং ব্যাচ রয়েছে, 400-এর মতো শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। অনেকেই হচ্ছে হতাশার মধ্যে ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সার্কুলারটা কি অপরিবর্তনীয় থাকবে কিনা। তুমি দেখেই পেলেছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা কিন্তু অপরিবর্তনীয় রয়েছে সি ইউনিটের ক্ষেত্রে। সো তোমরা যারা এখনই প্রিপারেশন শুরু করোনি, তুমি 1st টাইমার হো, 2nd টাইমার হো, তোমরা অনেকেই মেসেজ দিয়েছো আমাদেরকে এবং অনেকেই হচ্ছে অপেক্ষমান ছিলা
সার্কুলার পরিবর্তন হবে কিনা। সার্কুলার যেহেতু অপরিবর্তনই রয়েছে, তুমি আজকে থেকে প্রিপারেশনটা শুরু করলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে, কারণ সময় কিন্তু তোমার জন্য থেমে থাকবে না। সো তোমাদের সবার কথা চিন্তা করে আমাদের ইউনিক স্কুল থেকে আমরা একদম সম্পূর্ণ একটি নতুন ব্যাচ নিয়ে এসেছি, যেখানে ক্লাস শুরু হবে হচ্ছে 5 জানুয়ারি থেকে। তুমি আজকে ভর্তি হতে পারবা। আজকে ভর্তি হলে তোমার জন্য লাভটা কি, এটি হচ্ছে আমাদের ইউনিক স্কুলের একটি বৈশিষ্ট্য বলতে পারো। আমাদের 3টি সাবজেক্টের প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এই 3টি সাবজেক্টের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের সবগুলো ক্লাস, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমরা ওয়েবসাইটে সাজিয়ে দিয়েছি। আমাদের যারা রানিং বেসের স্টুডেন্ট রয়েছে, তোমরা হয়তো জানো, তোমরা ক্লাসগুলো করে ফেলেছো। সো তুমি যদি 5 টাইমার হও অথবা যদি 2nd টাইমার হও, তুমি যদি আজকে যদি মনে করো আমাদের ব্যাচে ভর্তি হও, সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবা। ওয়েবসাইটের মধ্যে 80টি মতো ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো তুমি 15 দিন অথবা 20 দিন অথবা 25 দিনের মধ্যে কিন্তু ক্লাসগুলো তুমি শেষ করে ফেলতে পারবা। ক্লাসগুলো যদি তুমি শেষ করতে পারো, বলা যায় এখানে সিলেবাসটা তোমার শেষ হয়ে যাবে। সরি। আর এই ওয়েবসাইটের ক্লাসগুলো হচ্ছে আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি। এগুলো কিন্তু লাইভের থেকে কেটে নেওয়া কোনো ক্লাস নয়, এগুলো আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি। সো এগুলোতে কোনো এক্সট্রা কথাবার্তা নেই, এগুলো তোমার বিরক্তির কারণ মনে হবে না। তুমি একদম আজকে থেকে বসে ক্লাসগুলো করলে তোমার 25 দিন, 20 দিন, 15 দিনের মধ্যে চাইলে তুমি শেষ করে ফেলতে পারবা। ক্লাসগুলো যদি তুমি করে ফেলতে পারো, সেক্ষেত্রে বলা যায় তোমার সিলেবাসটা কিন্তু মোটামুটি শেষ। এর বাইরেও হচ্ছে 5 জানুয়ারি থেকে হচ্ছে আমাদের 2 ঘন্টা করে লাইভ ক্লাস থাকবে। আর 3টি সাবজেক্টই হচ্ছে আমরা আবার লাইভেও করাবো। ওখানে কিন্তু সবগুলো টপিক কভার করা হয়েছে। এখানে কিন্তু আমরা ওই টপিকগুলোর ভিন্ন ম্যাথ এবং যে ভিন্ন প্রশ্নগুলো পড়াবো। মনে করো আমি ওখানে পড়িয়েছি বর্গমূলের 15টি বা 20টি প্রশ্ন, এখানে পড়াবো হচ্ছে 15টি প্রশ্ন। সো 30টি থেকে 40টি প্রশ্ন তুমি যদি বর্গমূল থেকে পড়ে পেলো, সেক্ষেত্রে তোমার বর্গমূল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেক টপিকে হচ্ছে আমরা এইভাবে সাজিয়েছি। এরপর ওয়েবসাইটে তুমি এক্সাম দিতে পারবা। তুমি মনে করো বর্গমূল ওয়েবসাইটের মধ্যে আজকে রাত্রে পড়ে ফেলেছো, আজকে রাত্রে তুমি এক্সামটা দিয়ে দিবা, তাহলে বর্গমূলের মধ্যে তুমি কিভাবে পড়াশোনা করেছো সেটি তুমি নিজেই দেখতে পাবা। এরপরে তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো মনে করো আজকে থেকে করেছো, তুমি 4 দিনের মধ্যে কিন্তু অনেকগুলো ক্লাস করে ফেলতে পারবে। এই যে 5 জানুয়ারি থেকে আমাদের মূল ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। সেই সাথে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমাদের যে সিইউ বিবিএ ক্রেকার, এই বইটি আমরা তোমার হাতে তুলে দিব যদি আমাদের সাথে যুক্ত হও। সেক্ষেত্রে এই বইটি থেকে তুমি এই বইটি হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ারের মাধ্যমে। তুমি প্র্যাকটিস শুরু করে দিতে পারবে এখান থেকে। সো তুমি ওয়েবসাইটের ক্লাস, লাইভ ক্লাস এবং হচ্ছে আমাদের বইয়ের প্র্যাকটিস এবং এক্সাম, এই 4টি জিনিসের সমন্বয়ে তুমি ভালো একটা আউটপুট পাবা ইনশাল্লাহ। আর তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে হচ্ছে ফিটা কত, ফিটা হচ্ছে আমরা আগের মতোই রেখেছি। এখানে 2000 টাকা ফিটা আগে ছিল, আমরা সবার জন্য হচ্ছে 1500 টাকায় রেখেছিলাম। সো তোমাদের জন্য হচ্ছে আমরা রেখেছি 1500 টাকা। 1500 টাকা দিয়ে তুমি এই ব্যাচটিতে যুক্ত হতে পারবা এবং এই ব্যাচটিতে 1500 টাকা দিয়ে যুক্ত হলে তুমি বই সহ পেয়ে যাবা। বইয়ের জন্য আলাদা কোনো ফি তোমাকে প্রদান করতে হবে না। এই বইটি সহ তুমি পেয়ে যাবা 1500 টাকায়। এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ সিলেবাস কভার করেছি এবং সাথে তুমি বইও পেয়ে যাবা, এক্সামও দিবে। এর পরবর্তীতে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের যারা টিচার প্যানেল রয়েছে তাদেরকে তুমি প্রশ্নগুলো দিয়ে দিবা। মনে করো প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবা। আর অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে সমস্যা নাসিম ভাইকে জিজ্ঞেস করবা। আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সমস্যা নেসার ভাইকে জিজ্ঞেস করবা। তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে আনসার দেওয়ার সবসময় আমরা চেষ্টা করি, খুব কম সময়ের মধ্যে আনসার পাবা ইনশাল্লাহ। সো তোমরা যারা যুক্ত হতে চাও এই ব্যাচটিতে যুক্ত হয়ে যাবে। এটি যেহেতু আমাদের একেবারে নতুন ব্যাচ, এখানে পুরাতন কোনো ক্লাস থাকবে না, নতুন থেকে শুরু হবে। এই ব্যাচটি তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তুমি 5 টাইমার হলেও এই ব্যাচটিতে যুক্ত হবা, 2nd টাইমার হলেও এই ব্যাচটিতে যুক্ত হবা। আর যারা 2nd টাইমার রয়েছে তাদের ক্ষেত্রে ওয়েবসাইটের ক্লাসগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারবা, কারণ তোমার আগের একটি অভিজ্ঞতা রয়েছে। সো আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব কম সময়ের মধ্যে দিয়ে তুমি সিলেবাসটা শেষ করে ফেলতে পারবা। আর যেহেতু এই বছর 3 মার্ক তোমার কর্তন করা হবে 2nd টাইমারের ক্ষেত্রে, এটি হচ্ছে তোমার সবচেয়ে বড় একটি সুযোগ। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একটি সিট দখল করাটা, কারণ আগে 5 নম্বর কর্তন করা হতো, এখন 3 নম্বর কর্তন করা। 2 নম্বর কিন্তু অনেক বেশি মার্ক। হ্যাঁ, সো তুমি যারা একেবারে নতুন, অর্থাৎ কোনোখানে যুক্ত হওনি বা পড়াশোনা এখনো শুরু করোনি, তোমাদের জন্য বলা যায় এই বেসটিতে তোমরা যুক্ত হয়ে যাবা। তোমরা আজকে যদি যুক্ত হয়ে যাও, আজকে কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে যাবা। সেক্ষেত্রে তুমি ক্লাসগুলো আজকে থেকে করতে পারবা। ওকে,
আর হচ্ছে তোমরা যারা টাকা পাঠাবা তোমরা এই যে 01854666832 এই নাম্বারটিতে হচ্ছে বিকাশ অথবা নগদ দুই মাধ্যমে হচ্ছে টাকা পাঠাতে পারবা। যাদের বিকাশ আছে বিকাশের মাধ্যমে, যাদের নগদ আছে নগদের মাধ্যমে 1500 টাকা পাঠিয়ে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা যদি তুমি দাও সেক্ষেত্রে আমরা তোমাকে ফেসবুক সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিব এবং হচ্ছে যেই আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা তুমি পেয়ে যাবে। আজকে থেকে ক্লাসগুলো শুরু করে দিতে পারবা। আর ওয়েবসাইটের মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ সিলেবাস কভার করানো আছে। তুমি ওয়েবসাইটের ক্লাসগুলো 15 দিনে 20 দিনে যদি শেষ করে ফেলতে পারো সেক্ষেত্রে বলা যায় সিলেবাসটাও তোমার মোটামুটি শেষ। আর হচ্ছে এগুলো যেহেতু আলাদা রেকর্ড করা ক্লাস এই ক্ষেত্রে তোমার কোনো বিরক্তির কারণ মনে হবে না ইনশাআল্লাহ। ওকে, এর পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি। পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:5:3, তাদের মোট বয়স 75 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর? বলা যায় এই প্রশ্নটি হচ্ছে অনুপাতের উপর করা হয়েছে, তার মানে অনুপাত যে টপিকটি রয়েছে অনুপাত টপিকটি গুরুত্বপূর্ণ। এখানে আমি তোমাকে প্রশ্নগুলো করাচ্ছি এই জন্য যে তুমি যাতে একটা ধারণা পেয়ে যাও কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল। যেমন আমরা যে দুইটি প্রশ্ন সলভ করেছিলাম এই প্রশ্নটি হচ্ছে ঐকিক নিয়ম থেকে হয়েছিল, তাহলে ঐকিক নিয়মকে তোমাকে গুরুত্ব দিতে হবে। এই প্রশ্নটি লাভ ক্ষতির উপর হয়েছিল, সো তোমাকে লাভ ক্ষতিকে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর প্রশ্নটি দেখা যাচ্ছে এটি হচ্ছে অনুপাত থেকে করা হয়েছিল, এখানে অনুপাত, সো অনুপাতকেও তোমাকে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে অ্যারিথমেটিকের পার্ট। বিগত সেশনের প্রশ্নগুলো অ্যারিথমেটিক থেকে করা হলেও এই সেশনে বলা যায় তোমার কোয়ান্টিটেটিভ কম্পারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই দুইটি টপিক থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত। সো দেখো, পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:5:3, তাদের মোট বয়স কত বলছে? তাদের মোট বয়স হচ্ছে 75 হলে পুত্রের বর্তমান বয়স কত? দেখো তো, এই যে 75 বছর, এখানে পিতার বয়সও আছে, মাতার বয়সও আছে, পুত্রের বয়সও আছে। হ্যাঁ, তাহলে দেখো তুমি পুত্রের বর্তমান বয়স মনে করো বের করবা। পুত্রের বয়স সমান, পুত্রের বয়স কি 75-এর একটি অংশ না? 3 জনের বয়স যেহেতু ওখানে আছে, হ্যাঁ, তাহলে পুত্রের বয়স 75-এর কত? এখানে যে অনুপাতগুলো দেওয়া থাকবে প্রত্যেকটি ম্যাথে অনুপাতগুলোকে তুমি যোগ করবা। তাহলে 7 যোগ 5 যোগ 3, তাহলে 7 5 হচ্ছে 12, 12 আর 3 কত ভাইয়া? 15। তুমি এখানে একটা বাঘ চিহ্ন টানবা, এই 15টা বসাবা হচ্ছে ভাইয়া নিচে, মনে থাকবে? হ্যাঁ, এখন তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে কি পুত্রের বয়স। দেখো তো, পিতা, তার মানে পিতার অনুপাত আগেরটা অর্থাৎ 7, মাতারটা হচ্ছে এর পরেরটা তার মানে হচ্ছে 5, পুত্রের মানে এর পরেরটা তার মানে হচ্ছে 3। তাহলে পুত্রের অনুপাতের মধ্যে কত আছে ভাইয়া? 3। এই পুত্রের বয়স যখন বসাবো আমরা তখন পুত্রের বয়স বের করার জন্য আমরা বসাবো এখানে 3। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 হচ্ছে 75, 5 এবং 3 হচ্ছে উপরে, তাহলে 3 5 কত? 3 5 হচ্ছে 15 বছর। তাহলে ভাইয়া পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে আমাদের 15 বছর। তোমার থেকে যদি জিজ্ঞেস করা হতো এখানে পিতার বয়সটা কত, তাহলে পিতার বয়সটা তুমি কিভাবে বের করতে একটু বলো তো। পিতার বয়সটাও কি একটা 75-এর অংশ না? হ্যাঁ, তাহলে পিতার বয়সটা হয়তো 75-এর, এখানে তো অনুপাতের যোগফল তো হচ্ছে কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে এই 15টা তুমি দিবা কোথায়? নিচে, যেহেতু চেঞ্জ হবে না। এখন বলছে হচ্ছে পিতা মানে হচ্ছে প্রথমে অর্থাৎ 7, তাহলে এটা হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে 5 15 হচ্ছে 75, 5 7 কত? 5 7 হচ্ছে 35 বছর। তার মানে ভাইয়া পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে আমাদের 35 বছর। যদি জিজ্ঞেস করা হতো মাতার বয়সটা কত, দেখো মাতার বয়সটাও কি 75-এর একটা অংশ না? হ্যাঁ, তাহলে এটি হতো 75-এর, 15 তো কখনো চেঞ্জ হবে না, তাহলে 15কে তুমি বসিয়েছো এখানে। এখন কি? এখন হচ্ছে মাতা মানে হচ্ছে যেটি হচ্ছে 5, এই 5টা হচ্ছে মাতার অনুপাত, তাহলে 5 15 75, 5 5 কত ভাইয়া? 5 5 হচ্ছে 25 বছর। আর মনে রাখবা ম্যাথের মধ্যে এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ 5 গুণন 3, এখানে হচ্ছে 5 গুণন 7, এক্ষেত্রে হচ্ছে 5 গুণন 5। তাহলে একটু দেখো তুমি যদি এখানে যোগ করো টোটাল 75 পাও কিনা। এখানে কত ভাইয়া? এখানে হচ্ছে 15 বছর। এটি কার? এটি হচ্ছে তোমার পুত্রের। এরপর হচ্ছে পিতার হচ্ছে তোমার 35 বছর। এরপর হচ্ছে মাতার হচ্ছে তোমার 25 বছর। তাহলে একটু যোগ করো তো, 35 আর 25 যদি যোগ করো সেক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে 40 60, এক্ষেত্রে হচ্ছে 15, তার মানে হচ্ছে 75 বছর। তাহলে পুত্র
এরপরে হচ্ছে পিতা, এরপরে হচ্ছে মাতা, তিনজনকে যদি তুমি যোগ করো তাহলে কিন্তু তোমার 75 বছর আসতেছে। তার মানে তুমি যে আনসারগুলো বের করেছো এগুলো হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে তোমার 15 বছর। হ্যাঁ, পুত্রের। আর যদি পিতার জিজ্ঞেস করা হতো 35, মাতার জিজ্ঞেস করা হলো হচ্ছে 25। এতটুকু বুঝছো কিনা তোমরা সবাই একটু আমাকে জানাও তো, এতটুকু বুঝছো কিনা ভাইয়া? এতটুকু বুঝছো কিনা একটু দ্রুত জানাও। এতটুকু বুঝছো কিনা একটু দ্রুত জানাও তো। ওকে, এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যা কয়টি আছে এটি জানার জন্য তোমাকে একটি চার্ট রয়েছে, এই চার্টটি তোমাকে মনে রাখতে হবে। এই চার্টটি কিভাবে একটু দেখো, এখানে পার্থক্য মনে রাখবা তুমি। 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 21 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 31 থেকে 40-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 41 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 51 থেকে 60-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 61 থেকে 70-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 71 থেকে 80-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 81 থেকে 90-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে, 91 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে। দেখো এখানে ঘর কয়টি রয়েছে, অর্থাৎ সারি কয়টি রয়েছে দেখো। 1টি সারি, 2টি সারি, 3টি সারি, 4টি সারি, 5টি সারি, 6টি সারি, 7টি সারি, 8টি সারি, 9টি সারি, 10টি সারি। হ্যাঁ, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকবে এটি তোমাকে জানা লাগবে। 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, এইভাবে দেখো একটু তোমাকে মনে রাখতে হবে। এখানে তুমি বাম পাশে যা বসাচ্ছ সবগুলো হচ্ছে জোর, আর ডান পাশে বসাচ্ছ এখানে সবগুলোর শেষে কিন্তু শূন্য রয়েছে। তোমরা অনেকে কি করো 1 থেকে 10, আবার 10 থেকে আবার এখানে বসিয়ে দেওয়া হচ্ছে 20, এরকম কিন্তু না। এখানে বাম পাশের মধ্যে সবগুলো বিজোড় থাকবে, যেমন 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। তার মানে বাম পাশে সবগুলো বিজোড়। তোমরা অনেকে কাজ করো যে কিভাবে 1 থেকে 10 আবার 10 থেকে 20, এরকম কিন্তু না। এখানে তুমি 10টি নম্বর মুখস্থ রাখবা। 11 ডিজিটের অনেকগুলোতে নাম্বার মুখস্থ রাখছো, একটু কষ্ট করে এখানে 10 ডিজিটের নাম্বারটা মুখস্থ রাখবা। মুখস্থ রাখবা হচ্ছে 4422322321। ভাইয়া এটি মানে আবার কি? এটি মানে হচ্ছে ভাইয়া 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টি। এই যে তুমি এখানে নাম্বারটি লিখে রেখেছো, এই নাম্বারটি হচ্ছে ক্রমান্বয়ে, তুমি এখানে শুধু বসিয়ে দিবা, তাহলে তোমার কাজ শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে প্রশ্নগুলো আর কোন টাইপের আসতে পারে এবং এটি আমরা কিভাবে মনে রাখবো। দেখো প্রথমে মনে রাখবো আমরা 4 এরপরে 4-এর অর্ধেক অর্ধেক, তার মানে 2, এখানেও 2, 4-এর অর্ধেক 2, এই 4-এর অর্ধেক 2, অর্থাৎ 4422। এরপরে 3টা খেয়াল করলে তুমি দেখতে পাবে এখানে 5 নম্বর ঘরে অবস্থিত, তার মানে এখানে 5 নম্বর ঘরে একটি বিজোড় সংখ্যা বসবে, সেটি হবে 3। তাহলে 44223। এখন 3টা হচ্ছে একটা বিপদে পড়ে গেছে ভাই, এখানেও 44, এরপরে 22, আবার 3টা হচ্ছে বিজোড়। এই জন্য 3টাকে একটু সেভ করার জন্য আবার 22 চলে আসছে। হ্যাঁ, আবার কি আসছে ভাইয়া, আবার 22 চলে আসছে। এইখানে 22 ছিল, আবার এই 22টা গিয়ে বলতেছে 3, তুমি সুন্দর মতো থাকতে পারবে, আমরা আছি। এরপর হচ্ছে 3 থেকে 1 কম হচ্ছে 2, 2 থেকে 1 কম হচ্ছে 1। তাহলে 44223321। তার মানে দেখো 1 নম্বর ঘরে আমার বসবে হচ্ছে 4, এরপর 2 নম্বর ঘরে বসবে 4, 3 নম্বর ঘরে বসবে কত 2, 4 নম্বর ঘরে বসবে 2। তাহলে 2 2 অর্থাৎ 22, এরপরে কে 5ম নম্বরে 3, এরপরে 6 নম্বরে ঘরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 2, এরপরে রয়েছে হচ্ছে তোমার 3, এরপরে 2, এরপরে হচ্ছে 1। তার মানে কি ভাইয়া 91 থেকে 100, এই যে আমাদের সিরিজ, অর্থাৎ 91 থেকে 100 পর্যন্ত এই সীমায় মৌলিক সংখ্যা থাকবে একটি। 41 থেকে 50 যদি তোমাকে বলে 3টি। এখন প্রশ্নটি কিভাবে করা হয়েছে, 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে। দেখো 1 থেকে 10-এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা ছিল, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 11 নিজে একটি মৌলিক সংখ্যা, তাহলে এখানে একটি পাওয়া গেছে। তাহলে এই যে এখানে 4টি, এখানে একটি, টোটাল কয়টি ভাইয়া, টোটাল হচ্ছে আমাদের 5টি। এখন মেইন প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়।
মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তুমি বলতে পারো ভাইয়া 1 কি মৌলিক সংখ্যা, 0 কি মৌলিক সংখ্যা, 2 কি মৌলিক সংখ্যা? আমি একটা মৌলিক সংখ্যার উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। মনে করো 2 নিচ্ছ তুমি, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ যায়, 2 কে 1 দিয়ে ভাগ যায়। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখো তো 2 কে কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এখন অনেকের মনে প্রশ্ন হতেই পারে ভাইয়া কেন 2 কে আমি 3 দিয়ে ভাগ দিব, একটি ভগ্নাংশ মান আসবে, বাট মৌলিক সংখ্যার ক্ষেত্রে এই ভগ্নাংশ মানটি প্রযোজ্য হবে না, এখানে একটি পূর্ণ মান আসতে হবে। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে বলতে পারো তুমি 2 একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 একটি মৌলিক সংখ্যা। ঠিক একইভাবে 3 কে নিয়ে কাজ করলে 3 কে 3 দিয়ে ভাগ যায়, 3 কে 1 দিয়ে ভাগ যায়, 3 কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 একটি মৌলিক সংখ্যা। এখন আরেকটি কথা বলতে পারো, সেটি হচ্ছে ভাইয়া 4 একটি মৌলিক সংখ্যা কিনা। দেখো 4 কে 4 দিয়ে ভাগ যায়, 4 কে 1 দিয়ে ভাগ যায়, আবার 4 কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়। মৌলিক সংখ্যার মধ্যে শর্ত ছিল হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাইতে পারবে না, কিন্তু 4 মধ্যে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 মৌলিক সংখ্যা হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হচ্ছে 0 এবং 1 মৌলিক সংখ্যা হবে কিনা। দেখো 0, এই 0টা কখনো মৌলিক সংখ্যা না। হ্যাঁ, কখনো মৌলিক সংখ্যা না। দেখো আমি একেবারে লিখে দিচ্ছি 0, 1 মৌলিক সংখ্যা না। কারণ কেন? মৌলিক সংখ্যা হইতে গেলে তোমার ন্যূনতম 2টি সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে, কিন্তু 1 কে দেখো 1 কে হচ্ছে তুমি 1 দিয়ে ভাগ দিতে পারো, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারতেছো না। কিন্তু মৌলিক সংখ্যা হইতে গেলে সেই সংখ্যা এবং 1 2টি সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে, কিন্তু এখানে ভাগ যাচ্ছে একটি সংখ্যা দ্বারা, এই জন্য 1 আমাদের মৌলিক সংখ্যা না, এবং 0 হচ্ছে মৌলিক সংখ্যা না। সো 0 এবং 1 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে? 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়েছে, অর্থাৎ 2 থেকে এর পরবর্তী সংখ্যাগুলো মৌলিক হতে পারে যদি মৌলিক সংখ্যার শর্ত পূরণ করে। এরপরে হচ্ছে ভাইয়া আমাদের বৃহত্তম মৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের বৃহত্তম জোড় মৌলিক সংখ্যা কত? দেখো একটু, আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে তুমি কত দাগাবা? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অনেকে কি জানো, অনেকে হচ্ছে এখানে দাগিয়ে দিয়ে আসে যে 0 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অথবা 1 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এখানে কিন্তু অপশন এইভাবে দেওয়া থাকে যে 0, 1, 2, 3 4টি অপশন। এখন তোমাকে বলা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, কেউ দাগাই দিল 0, কেউ দাগাবা 1। এখন আসলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 0 এবং 1 মৌলিক সংখ্যাই না, তাহলে এখানে তুমি সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাতে দাগাতে পারবা না। তার মানে 0 এবং 1 থেকে একটু বড় হইতে হবে, কত হবে? 2 মৌলিক সংখ্যা হিসেবে পেয়েছি কিনা? হ্যাঁ, তাহলে 2 হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এরপর আরেকটি প্রশ্ন করা হতে পারে, সেটি হচ্ছে জোড় মৌলিক সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা অথবা জোড় মৌলিক সংখ্যা কোনটি? জোড় মৌলিক সংখ্যাও কিন্তু আমাদের 2, এই 2 ছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, আর জোড় মৌলিক সংখ্যা হচ্ছে মনে রাখবা একটি। এরপর আরেকটি প্রশ্ন হতে পারে 1 থেকে 100 পর্যন্ত এই সীমায় কতটি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত এই সীমায় মৌলিক সংখ্যা আছে দেখো একটু, এখানে 4টি, 4 4 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 25। এটা একটু মুখস্থ মনে রাখবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকবে 25টি। এই মৌলিক সংখ্যা সম্পর্কিত যতগুলো তথ্য রয়েছে, মৌলিক সংখ্যা কারা? 0 এবং 1 মৌলিক সংখ্যা না, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং জোড় মৌলিক সংখ্যা একটি, তার মান হচ্ছে 2। 1 থেকে 100 পর্যন্ত এই সীমা মৌলিক সংখ্যা রয়েছে 25টি। আর যদি আলাদাভাবে তোমাকে বলে 41 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, যেমন এই প্রশ্নটি হয়েছিল হচ্ছে 1 থেকে 11 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 10 এর ভিতরে 4টি মৌলিক সংখ্যা আছে, 11 একটি মৌলিক সংখ্যা, তাহলে 5, অর্থাৎ যে আমাদের বি অপশন রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, তাহলে বুঝছো কিনা ভাইয়া এতটুকু? ওকে, বুঝেছো? ওকে, ঠিক আছে।
তাহলে এর পরবর্তী প্রশ্নতে যাই আমরা। তোমাকে বলা হচ্ছে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য। যদিও প্রশ্নটা একেবারে সহজ, বাট কথা থেকে তুমি হয়তো একটু কঠিন বলে মনে হবে তোমার, কিন্তু প্রশ্নটি একেবারে সহজ। দেখো, নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য। অর্থাৎ 21কেও হচ্ছে তোমার 21 দ্বারা ভাগ চাইতে হবে এবং 9 দ্বারা ভাগ চাইতে হবে। তাহলে দেখো, 21কে তুমি যদি 9 দ্বারা ভাগ দিতে পারবা, 9কে 9, 9 দুগুণে 18, তার মানে তুমি ভাগ দিতে পারতেছো না। আর কিন্তু 21 দ্বারা কিন্তু ভাগ যাবে, হ্যাঁ, 21কে 21 দ্বারা ভাগ যাবে, 21 21। কিন্তু তোমাকে বলা হচ্ছে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য। যেহেতু এখানে 9 দ্বারা সংখ্যাটিকে ভাগ যাচ্ছে না, তার মানে এই অপশনটা হইতেই পারে না। অপশন টেস্ট করবা এই ম্যাথে। 126 মধ্যে তুমি 21 দিয়ে ভাগ দাও, কত আসে একটু দেখো। কত আসে ভাইয়া? এখানে আসে হয়তো হচ্ছে 6 না? হ্যাঁ, 6। তাহলে ভাগ যায়। ওকে, এরপরে হচ্ছে তুমি 9 দিয়ে ভাগ দাও। 9 দিয়ে যদি 126কে যদি তুমি ভাগ দাও, তাহলে 4 নং কত? 4 নং হচ্ছে 34। ওকে, তাহলে হচ্ছে আমাদের এক জায়গায় আসতেছে হচ্ছে 6, অন্য জায়গায় আসতেছে হচ্ছে 14, তার মানে এটাতে ভাগ যাচ্ছে। এরপরে 63টা আমরা একটু দেখি। 63-র মধ্যে তুমি যদি 21 দিয়ে ভাগ দাও, তাহলে 3 বার যায় না? হ্যাঁ, 3 বার যায়। আর যদি তুমি এখানে 9 দিয়ে 63কে ভাগ দাও, তাহলে 7 নং হচ্ছে 63। ওকে, তাহলে এটিতেও কিন্তু ভাগ যাচ্ছে। এরপরে 42টাকে নিয়ে যদি তুমি চিন্তা করো, 42-এর মধ্যে তুমি 21 দিয়ে ভাগ দিতে পারো, 21 দুগুণ হচ্ছে 42। ওকে, 42-এর মধ্যে তুমি 9 দিয়ে ভাগ দিতে পারবা, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, যাচ্ছে না। তাহলে দেখো, এখানে 126 এবং 63-এর মধ্যে 21 এবং 9 দ্বারা ভাগ যায়। দেখো তো একটু, তোমাকে বলা হচ্ছে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি। দেখো, 126 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 63 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এর আগে একটি কথা লিখে আছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি। এখানে কি 63 ক্ষুদ্রতম নাকি 126 ক্ষুদ্রতম? 63 ক্ষুদ্রতম, এই জন্য তোমার আনসার হবে সি। অনেকে হচ্ছে 126 দাগিয়ে দিয়ে এসেছিল বিগত সেশনে, তাদের আনসারটি হচ্ছে ভুল হয়েছিল। সো এক্ষেত্রে তোমাকে যে ছোট ওয়ার্ডগুলো রয়েছে, ছোট ওয়ার্ডগুলো একটু দেখতে হবে, আসলে ক্ষুদ্রতম বলছে নাকি বৃহত্তম বলছে এরকম। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে 126 এবং 63-র মধ্যে 21 এবং 9 দ্বারা ভাগ যাচ্ছে, ভাগ গেলেও তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 63, এই জন্য আমাদের আনসার ধরতে হবে 63। বুঝা গেছে? ওকে, এরপরে দেখো একটু, কেমন বলা হচ্ছে তোমাকে একজন ফল বিক্রেতার কিছু আপেল ছিল। আচ্ছা, একজন ফল বিক্রেতার কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পরও তার কাছে 420টি আপেল আছে। শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? সেটিকে আমরা জানি না। সো যতগুলো জানবা না তুমি ধরে নিবা, শুরুতে আপেল ছিল XT, শুরুতে আপেল কয়টি ছিল? XT। দেখো, একজন ফল বিক্রেতার কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর, দেখো তো, সে 40% আপেল বিক্রয় করার পর তার কাছে 420টি আপেল আছে। আচ্ছা, 40% আপেল বিক্রয় করছে, যেটাকে X এর একটা অংশ না? হ্যাঁ, এখানে 40% দেওয়া মানে তোমার টোটাল আপেল কত ধরতে হবে ভাইয়া? টোটাল আপেল ধরতে হবে 100%। এখন 100% থেকে তুমি কয়টি আপেল বিক্রয় করে ফেলছো? 40%। তার মানে তোমার কয়টি আপেল থাকবে? তোমার থাকবে হচ্ছে 60%। হ্যাঁ, 40% তুমি বিক্রয় করে দিয়েছো, তার মানে তোমার আছে হচ্ছে 60%। কার 60%? X এর 60%। তাহলে তুমি বলতে পারো, দেখো, এখন বর্তমানে বিক্রয় করার পরে শুরুতে আপেল ছিল XT, বাট বর্তমানে আপেল আছে, দেখো, বর্তমানে আপেল আছে X এর কি? X এর 60%। হ্যাঁ, ওকে। এখন দেখো তো, সে 40% আপেল বিক্রয় করার পর 60% এখন আপেল আছে, করার পরও তার কাছে 420টি আপেল আছে। তার কাছে বর্তমানে আপেল আছে কত? X এর 60%,
তার মানে তুমি কি এরকম লিখতে পারো না, শর্ত মতে এক্স এর 60% সমান 420টি আপেল? অবশ্যই লিখতে পারো, কারণ সে বিক্রয় করে ফেলছে 40%, তার কাছে বর্তমানে 60% আপেল আছে। এই 60% আপেল মানে বলা হচ্ছে এখানে তার কাছে 420টি আপেল আছে। আমরা এটি মনে করো ওজনে ধরছি বা পার্সেন্টেজে ধরছি, আর এটি হচ্ছে আমরা সংখ্যায়। তাহলে শর্তমত আমরা এক্স এর 60% ইকুয়াল হচ্ছে 420, এটি ধরা যাবে। এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ চিহ্ন দাও। আর পার্সেন্টেজ মানে মনে রাখবে, দেখো পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। পার্সেন্টেজ মানে কত ভাইয়া? পার্সেন্টেজ মানে 1/100। তাহলে 60% মানে হচ্ছে 60/100 ইকুয়াল কত? 420। তাহলে একটু দেখো, এখানে 0 এখানে 0 কাটা, তাহলে এক্স ইকুয়াল, আচ্ছা এক্স ইন্টু দিয়ে তুমি 6/10 ওটাকে তুমি কাজ করে ফেলো, তাহলে কত হয় ভাইয়া? 6/10 0.6 ইকুয়াল 420। তাহলে এক্স ইকুয়াল এই 0.6টা এখানে গুণ অবস্থায় আছে, ওখানে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে, তাহলে 420/0.6। তাহলে 420/6 কত হয় ভাইয়া? 420/6 কত হয়? 420, আচ্ছা 0.6 না, 0.6 কত হয়? তাহলে 700। এক্স এর মান বের হয়েছে, মানে শুরুতে আপেল ছিল এক্সটি মানে কতটি ভাইয়া? এক্সটি মানে হচ্ছে তোমার 700টি। হ্যাঁ, ওকে। তার মানে তোমার এখানে কি বোঝা যাচ্ছে? একজন আপেল বিক্রেতার শুরুতে আপেল ছিল 700টি, সে 40% আপেল বিক্রয় করার পরে তার কাছে 420টি আপেল আছে। শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? তোমাকে এইরকমও বলা হতে পারে, সে যে 40% আপেল বিক্রয় করছে, ওই বিক্রয়ের পরিমাণ কতটি? সে 40% বিক্রয় করছে, এই বর্তমানে আনসারটা তো হচ্ছে শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? 700টি আপেল ছিল। যদি প্রশ্নটা এরকম করা হতো, সে যে বিক্রয় করছে ওই বিক্রয়ের পরিমাণ কতটি? দেখো, সে শুরুতে আপেল আনছিল হচ্ছে 700টি, তার কাছে 700টি আপেল ছিল। সে দেখো 420টি আপেল আছে 40% বিক্রয় করার পর। কত? 40% বিক্রয় করার পরে তার কাছে 420টি আপেল আছে, তার মানে হচ্ছে -420, এটি মানে হচ্ছে 60%। তার মানে যে 40% আপেল বিক্রয় করছিল, তার পরিমাণ হবে কত ভাইয়া? তার পরিমাণ হবে 280টি। প্রশ্নটা এইভাবেও কিন্তু আসতে পারে, সে যে পার্সেন্টেজে বিক্রয় করেছিল তার পরিমাণ কয়টি আপেল? তার পরিমাণ হচ্ছে 280টি আপেল। 40% সমান 280টি আপেল, আর 60% মানে হচ্ছে 420টি আপেল। এরকমও প্রশ্ন আসতে পারে। সো তুমি এখান থেকে কীরকম প্রশ্ন হইতে পারে, সবগুলো প্রশ্ন কিন্তু পরে যাবা, আর তুমি জানো না যে আসলে প্রশ্নটা কীরকম হইতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের শতকরার একটি টপিক, এবং হচ্ছে বলা যায় যে একটি ক্রয় বিক্রয়েরও মিল আছে, বাট এটি হচ্ছে আসলে শতকরার একটি টপিক। সো এই প্রশ্নটি কীরকম হইতে পারে? এই প্রশ্নটি শুরুতে তার কাছে কয়টি আপেল ছিল? 700টি আপেল ছিল, এবং হচ্ছে সে যে আপেল বিক্রয় করছে তার পরিমাণ কয়টি হইতে পারে? তার পরিমাণ হচ্ছে 280টি হইতে পারে। হ্যাঁ, সো এরপরে যাচ্ছে আমরা, দেখো আমাদের আনসার হচ্ছে কিন্তু 700টি। এরপরে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ, বি, সি এবং ডি এর মধ্যে প্রায় 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। যদি সি এর প্রাপ্ত টাকা ডি অপেক্ষা 1000 টাকা বেশি হয়, বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এই প্রশ্নটিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত সেশনে আসছিল। আমি যে 6টি প্রশ্ন সলভ করাইছি, এই 6টি প্রশ্ন কিন্তু হয়েছে। সো তুমি তো দেখেছো প্রশ্নগুলো কীরকম, বলা যায় যে সহজ হয়েছে, কিন্তু এই বছর আরেকটু কঠিন হতে পারে। দেখো 7 নম্বর প্রশ্নটি, একটি নির্দিষ্ট পরিমাণ এ, বি, সি এবং ডি এর মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়েছে। সি এর প্রাপ্ত টাকা ডি অপেক্ষা 1000 টাকা বেশি হয়, তবে বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তোমার দেওয়া আছে হচ্ছে ভাইয়া অনুপাত। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি যে এর আগে পিতা মাতা পুত্রের ম্যাথটা করিয়েছেন, সেখানে তো হচ্ছে ভাই আপনি বলেছেন যে পিতার বয়স, মাতার বয়স, পুত্রের বয়স টোটালের অংশ, কিন্তু এখানে টোটাল কি দেওয়া আছে? এ, বি, সি, ডি এদের টোটাল যে টাকার পরিমাণ এটি দেওয়া আছে? দেওয়া নাই। এদের অনুপাত দেওয়া আছে, এবং ডি অপেক্ষা 1000 টাকা বেশি বলছে সি এর প্রাপ্ত টাকা। যদি তোমার দেওয়া না থাকে, যে অনুপাতগুলো দেওয়া থাকবে, অনুপাতগুলোকে তুমি টাকাতে পরিণত করার জন্য তোমাকে একটি চলক দিয়ে গুণ করতে হবে। তুমি এটি এক্স, ওয়াই, জেড যে কোনো চলক দিয়ে গুণ করতে পারো। কিভাবে? তুমি দেখো এখানে এ, বি, সি, ডি এর মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়েছে না? হ্যাঁ, তুমি বলতে পারো এখানে
এর টাকা দেখো অনুপাত দেওয়া আছে, এর জন্য হচ্ছে 5, বি এর জন্য হচ্ছে 2, সি এর জন্য হচ্ছে 4, ডি এর জন্য হচ্ছে 3। তাহলে এর টাকা বলে তুমি 5:2:4:3 অনুপাত্র সরাসরি বসাতে পারবা না, তুমি বলবা হচ্ছে 5x। এখানে তুমি একটি চলক গুণ করেছো মানে তোমার টাকা চলে আসছে, কোনো অনুপাত নাই। এরপরে একইভাবে তুমি বি এর টাকা বের করতে পারো, তাহলে বি এর টাকা কত হবে? বি এর টাকা সমান হচ্ছে ভাই আমাদের 2x। এরপরে তুমি একইভাবে সি এর টাকা বের করো, সি এর টাকা হবে আমাদের 4x। এরপরে ডি এর টাকা বের করো, ডি এর টাকা সমান হচ্ছে আমাদের 3x। ওকে, এরপরে বলা হচ্ছে যদি সি এর প্রাপ্ত টাকাটা, সি কত পাইছে? 4x। তাহলে দেখো এই সি এর প্রাপ্ত টাকাটা ডি অপেক্ষা 1000 টাকা বেশি। দেখো সি এর প্রাপ্ত টাকা এই 4xটা সমান হবে কখন? ডি অপেক্ষা 1000 টাকা সে বেশি পায়। ডি কত পাইছিল? ডি পাইছিল 3x। কিন্তু সি এর পরিমাণের সমান করতে হইলে, এই সি এর পরিমাণের সমান করতে হইলে ডি এর পরিমাণ তো দিতে হবে, সাথে 1000 টাকা বেশি দিতে হবে। তাহলে দেখো সি এর পরিমাণটা ডি অপেক্ষা 1000 টাকা বেশি। এখন তুমি আগে এক্স এর মানটা বের করো, তাহলে 4x। এখানে এটি মনে হচ্ছে প্লাস 3x আছে, যদি সমানের এই পাশে নিয়ে আসো তাহলে মাইনাস 3x ইকুয়াল হচ্ছে তোমার 1000 টাকা। 4x থেকে যদি 3x চলে যায় তাহলে আর থাকে x ইকুয়াল কত ভাই? x ইকুয়াল আসতেছে তোমার 1000। এখন কি x কারো পরিমাণ ছিল না, তোমাকে বলা হচ্ছে বি এর প্রাপ্ত টাকার পরিমাণটা কত। তাহলে দেখো তো বি এর পরিমাণ অর্থাৎ বি এর টাকা কত ছিল? 2x। তাহলে দেখো ইকুয়াল টু x এর পরিমাণ কত আসছে? 1000। তাহলে টোটাল কত আসছে ভাইয়া? 2000 টাকা। তাহলে 2000 কোথায়? সি অপশনে রয়েছে। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া প্রশ্নগুলো একটু লম্বা হচ্ছে কিনা, না, কারণ এখানে 15টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর করে রয়েছে। সো প্রশ্নগুলো একটু মোটামুটি বড় হতে পারে, বাট বেশি বড় না। তোমার এই প্রশ্নটি সলভ করতে গেলে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে, যদি তুমি অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে পারো। ওকে, এরপরে দেখো আমাদের 8 নম্বর প্রশ্নটি, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট 3.2, শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে? দেখো একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট 3.2, শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। হ্যাঁ, দেখো তো আগে খেলাটা কয় ওভারের ছিল? একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রান আসছিল হচ্ছে 3.2, শেষের 40 ওভারে রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে? টার্গেট কিন্তু কত ভাইয়া? 282। তাহলে প্রথম 10 ওভার এখানে, শেষের 40 ওভার এখানে, তার মানে টোটাল কয় ওভার? 50 ওভার খেলা এখানে। হ্যাঁ, 50 ওভারে রান কত? 282 রান। এখন এখানে তো 50 ওভারের রান দেওয়া আছে, 50 ওভারের রানের মধ্যে দেওয়া আছে 282 রান। দেখো একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট 3.2, এই প্রথম 10 ওভারের রানটা কত ছিল সেটি যদি তুমি বের করতে চাও কি করতে হবে একটু দেখো। একটু গড়ের একটি সূত্র রয়েছে, গড়ের সূত্রটা একটু দেখো। গড় ইকুয়াল টু হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এই সূত্রটি একটু মনে রাখবা। ওকে, তোমার একটু দেখো তো একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট কত? 3.2। তার মানে এখানে গড় হচ্ছে ভাইয়া 3.2, গড়ের নিচে বসিয়েছে ইকুয়াল রাশির সংখ্যা, মানে এখানে কয় ওভার? 10 ওভার। ওকে, সমষ্টি মানে এখানে রান সংখ্যা অর্থাৎ টোটাল রান, এটির নিচে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে সমষ্টি কোণ 3.2 এর সাথে 10 গুণ। তাহলে এখানে সমষ্টি মানে কি বলেছি? সমষ্টি মানে হচ্ছে রান, টোটাল রান, অর্থাৎ 10 ওভারে মোট রান কয় ওভার? 10 ওভারে। 10 ওভারে রান হচ্ছে 3.2 এর সাথে 10 গুণ করলে হচ্ছে 32 রান। হ্যাঁ, ওকে, এখন একটু দেখো শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে? মোট রান 10 ওভারের জন্য কত? 32 রান। এখন 50 ওভারে রান এসেছিল কত একটু দেখো তো। মোট রান 50 ওভার, এই 50 ওভারের রান হচ্ছে 282,
কেমনে বুঝছেন ভাইয়া? এটি টার্গেট দিয়েছে, টার্গেট দেওয়া মানে হচ্ছে এখানে 50 ওভার, অর্থাৎ শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাতে পারবে। টার্গেট মানে 50 ওভারের না, তাহলে 50 ওভারের রান হচ্ছে 282, প্রথম 10 ওভারের রান ছিল 32, তাহলে শেষের 40 ওভারের রান কত হবে? দেখো একটু, রান 40 ওভারেরটা বের করবো আমরা। তাহলে দেখো 50 ওভারের রান থেকে 50 ওভারের রান থেকে আমরা যদি 10 ওভারের রানটা যদি বাদ দিই তাহলে 40 ওভারের রান আসবে না? হ্যাঁ, 50 ওভারের রান থেকে প্রথম 10 ওভারের রানটা যদি বাদ দিই তাহলে শেষের 40 ওভারের রান চলে আসবে না? হ্যাঁ, তাহলে 40 ওভারের রান কত হবে? 50 ওভারের রান হচ্ছে 282 রান মাইনাস 10 ওভারের রান ছিল হচ্ছে 32 রান, তাহলে কত আসতেছে ভাইয়া? 250 রান। তাহলে 40 ওভারের টোটাল রান কত? 250। ওভার সংখ্যা কত? 40 ওভার। এখন কি তুমি রান রেটটা বের করতে পারবে না? শেষের 40 ওভারের রান রেট কত হলে? রান রেট মানে কি বুঝাইছে? গড়, তোমার গড় বের করতে হবে। তাহলে গড় বের করবা, গড় বের করবা কার জন্য? গড় মানে রান রেট একই কথা 40 ওভারের জন্য। সো গড় ইকুয়াল সমষ্টি মানে হচ্ছে রান সংখ্যা। 40 ওভারের রান কত আসছে? 250 রান। ওভার সংখ্যা কত? 40। তাহলে 0 0 কাটা, 4 হচ্ছে 24, তাহলে 6 দশমিক কত? 6 দশমিক হচ্ছে আমাদের আসে 25, 424, তাহলে 25। 6 দশমিক কত ভাইয়া? 6 দশমিক হচ্ছে 25। হ্যাঁ, 6 দশমিক কত? 25। সো তোমাদের সবার আনসার এটি আসছে কিনা একটু দ্রুত আমাকে জানাও তো। 6.25 সবার আনসার এসেছে, তাহলে 6.25 এই অপশন আছে, অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, ওকে। এর পরের প্রশ্নটি একটু দেখো, 9 নম্বর প্রশ্নটি, একজন ব্যক্তি 1400 টাকা একটি সাইকেল কিনে 15% ক্ষতিতে বিক্রয় করে। তার মানে এই প্রশ্নটি হচ্ছে লাভ ক্ষতির প্রশ্ন। সাইকেলের বিক্রয় মূল্য কত? দেখো, একজন ব্যক্তি 1400 টাকা একটি সাইকেল কিনে 15% ক্ষতিতে বিক্রয় করছে। সাইকেলের বিক্রয় মূল্য কত? এখন তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে কি বিক্রয় মূল্য। তার মানে ডান পাশে থাকবে কি বিক্রয় মূল্য, বাম পাশে থাকবে কি ক্রয় মূল্য। তাহলে দেখো, ক্রয় মূল্য এখন পার্সেন্টেজে দেওয়া আছে মানে কি 100 আমরা কাজ করব 100 ধরে, তাহলে 15% ক্ষতি, 15% ক্ষতিতে বিক্রয় করছে না, তার মানে ক্রয় মূল্য বেশি হবে নাকি কম হবে? অবশ্যই ক্রয় মূল্য বেশি দিয়ে সে কিনেছিল, বাট কম টাকা দিয়ে বিক্রয় করতেছে, এই জন্য তার ক্ষতি হচ্ছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একটু দেখো তো। বিক্রয় মূল্য হচ্ছে 15% ক্ষতিতে, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। কত টাকা ভাইয়া? 85 টাকা, অর্থাৎ 15 টাকা কম। ঠিক আছে কিনা? ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা দিয়ে আমি ক্রয় করেছি, বাট বিক্রয় করতেছি হচ্ছে 85 টাকা, এই জন্য আমার 15 টাকা কি থাকতেছে? লস থাকতেছে। ওকে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 85 ডিভাইডেড বাই হচ্ছে 100 টাকা। এরপর হচ্ছে ভাই ক্রয় মূল্য কি বলছে এখানে? একজন ব্যক্তি 1400 টাকা দিয়ে একটি সাইকেল কিনে, তার মানে 1400 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 85 × 1400 ডিভাইডেড বাই হচ্ছে আমার 100। তাহলে 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 85 এর সাথে যদি তুমি 14 গুণ দাও কত হয় একটু দেখো তো। 85 গুণন 14, হ্যাঁ, কত হয়? 1190 টাকা। কত টাকা ভাইয়া? 1190 টাকা। হ্যাঁ, ওকে, তাহলে 1190 সি অপশনে রয়েছে। এখন তোমার ম্যাথটা কারেক্ট কিনা। সাইকেলটা তুমি ক্রয় করেছো দেখো 1400 টাকা দিয়ে, তুমি 15% ক্ষতিতে বিক্রয় করেছো। এখন তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে বিক্রয় মূল্য কত? আমরা বিক্রয় মূল্য বের করছি 1190 টাকা। কয় টাকা? 1190। তাহলে তুমি বলো তো 1190 বড় নাকি 1400 বড়? 1400 বড়। তার মানে আমি বেশি টাকা দিয়ে ক্রয় করেছি, বাট বিক্রয় করতেছি কম টাকা দিয়ে, এই জন্য আমার হচ্ছে ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে মানে হচ্ছে বিক্রয় মূল্যটা কম হচ্ছে, আর বিক্রয় মূল্যটার পরিমাণ কত? 1190। ওকে, 10 নম্বর একটি প্রশ্নটা দেখো, একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকার 4 বছরের 4 বছরে সুদ আসলে 15,500 টাকা হয়, সুদের হার কত? তার মানে হচ্ছে আমাদের যে সুদ কষা টপিকটি রয়েছে, সুদ কষা টপিকটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি
প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সুদ কষা থেকে প্রশ্ন হয় এবং সুদ কষা টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক জায়গাতে। তোমাকে সুদ কষা অবশ্যই পড়তে হবে, এটি পাটিগণিতের একটি পার্ট। তাহলে দেখো, একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকা, 4 বছরের সুদ আসলে 15,500 টাকা হয়। মনে করো তুমি কারো কাছে হচ্ছে সুদে টাকা রাখতে দিছো অথবা ব্যাংকে রাখছো, তুমি টাকা কত দিছো ভাইয়া? 12,500 টাকা। এই যে 12,500 টাকা দিছো, এটা তোমার আসল টাকা কিনা? হ্যাঁ, এটি হচ্ছে আমার আসল টাকা। এটি যখন তুমি 4 বছর রাখছো ব্যাংকে, তোমাকে ব্যাংক টাকা দিচ্ছে 15,500 টাকা। কত টাকা? 15,500 টাকা। তার মানে তুমি দিছিলা 12,500, এটি হচ্ছে তোমার আসল টাকা। তোমাকে লাভ সহ দিচ্ছে 15,500, টাকাটা বাড়ছে। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে একটু দেখো তো। সুদ যোগ আসল, সুদ এবং আসল মিলে কত টাকা? 15,500 টাকা। ওকে, এখন একটু দেখো, তোমার এখানে আসল টাকা কত টাকা জমা দিছিলে ব্যাংকে? 12,500। তার মানে দেখো, সুদ যোগ এই আসলের নিচে তুমি বসাতে পারবা 12,500 ইকুয়াল হচ্ছে ভাইয়া 15,500। এখন তাহলে তুমি একটু সুদটা বের করে ফেলো আগে। সুদের পরিমাণটা কত হয়? সুদের পরিমাণটা হবে 15,500। এই 12,500 আগে আছে প্লাস, ওইদিকে গেলে হবে মাইনাস, সো 12,500। তাহলে কত হয়? তাহলে হচ্ছে 13,500, 14,500, 15,500 অর্থাৎ 3,000। 3,000 কি এখানে সুদ? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কয় বছর রাখছো তুমি ব্যাংকে? 4 বছরে। তুমি একটু মনে রাখবা, এখানে সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 3,000। এরপরে এখানে যে সুদ কষা টপিক, এখানে বছরকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা, অর্থাৎ এন ইকুয়াল টু হচ্ছে 4। এটাকে বলা হয় নাম্বার অফ ইয়ার্স, আর এটাকে বলা হয় ইন্টারেস্ট। এরপরে তোমাকে বলা হচ্ছে রেট, অর্থাৎ সুদের হার কত? এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার। এটিকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু হচ্ছে হোয়াট। এখানে তোমার আই, এন, আর তাদের সমন্বয়ে একটি সূত্র আছে, এই সূত্রটা একটু মনে রাখবা। এই সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। কি ভাইয়া? আই ইকুয়াল টু পি এন আর। আরটা হচ্ছে এখানে পার্সেন্টেজে থাকে। তাহলে তোমার আর বের করতে হবে না, এই পাশে নিয়ে আসো। তাহলে পি এন আর ইকুয়াল কত? আই। তুমি সূত্র মনে রাখবে, এটি আই ইকুয়াল টু পি এন আর। তাহলে পি এন আর ইকুয়াল টু হচ্ছে আই। তোমার যেহেতু আর বের করতে হবে, আর ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড বাই কত? পি এন। ওকে, আর ইকুয়াল টু আই এর মান কত ভাইয়া? আই এর মান হচ্ছে তোমার আছে হচ্ছে 3,000। ওকে, পি এর মান কত? পি এর মানটা হচ্ছে আমাদের আসল। আসল মানে হচ্ছে 12,500। সরি, এখানে আরেকটি টার্ম আছে, সেটি হচ্ছে এই যে আমাদের আসল, এই আসল পি ইকুয়াল টু হচ্ছে তোমার 12,500। হ্যাঁ, এখানে 4টি রয়েছে না মান? হ্যাঁ, আই, পি, এন, আর। ওকে, তাহলে এখানে পি এর মান কত? 12,500 গুণন এন, এর পরিমাণটা কত? 4। ওকে, তাহলে একটু কত হয় একটু দেখো তো। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তাহলে এখানে একটু কত হয় আনসারটা আমাকে একটু দ্রুত জানো। একটু দ্রুত জানাও যে আনসারটা কত হয়। 0.06 আসছে না? 0. কত ভাইয়া? 0.06। দেখো তো এই মানগুলো কিসে? পার্সেন্টেজে। তার মানে তোমাকে এখানে 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে 100% দ্বারা গুণ করলে কত আসে? 100% দ্বারা যদি তুমি গুণ করো, কত আসে ভাইয়া? 100% দ্বারা গুণ করলে আসে হচ্ছে আমার 6% বা 6%। সো এখানে যে ডি অপশন রয়েছে, ডি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। হ্যাঁ, যে ডি অপশন রয়েছে, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমাদের যদি সুদ কষা থেকে প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো কীরকম হতে পারে এবং তাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। আরটা যেহেতু তোমার পার্সেন্টেজে জিজ্ঞেস করা হচ্ছে, এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, এই জন্য তোমাকে 100% দ্বারা গুণ করতে হবে। এখানে আমরা আনসার পেয়েছি 6%। সো আমাদের এইরকম প্রশ্ন হতে পারে। আজকে আমরা মোটামুটি 10টি প্রশ্ন সলভ করেছি। এই 10টি প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত সেশনে আসছিল। 15টি প্রশ্ন হয়েছিল, আজকে আমরা 10টি প্রশ্ন আলোচনা করেছি। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সি ইউনিটে আসা প্রশ্ন। সো তুমি এখান থেকে ধারণা পেয়ে গেছো আসলে প্রশ্নগুলো কোথায় থেকে হয় এবং কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে।
সো তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আমাদের ব্যাচে যারা যুক্ত হতে চাও আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবা। তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি, তোমরা এখনও অনেকে বলতেছো, দেখো যে আমাদের 5 জানুয়ারি থেকে সম্পূর্ণ নতুন ব্যাচটি শুরু হচ্ছে। এই ব্যাচটিতে যারা যুক্ত হতে চাও আজকে যুক্ত হতে পারবা। আজকে যুক্ত হলে যে সকল সুযোগ সুবিধা পাবে এগুলো তো বলে দিয়েছি। ওয়েবসাইটের ক্লাস আজকে থেকে করতে পারবা। তুমি যদি 15 থেকে 20 দিনের মধ্যে ক্লাসগুলো শেষ করে ফেলতে পারো সেক্ষেত্রে তোমার সিলেবাসটা কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। এছাড়াও তো হচ্ছে লাইভ ক্লাস রয়েছে, এবং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যারা মেন্টর রয়েছে মেন্টরদেরকে হচ্ছে সমস্যাগুলো পাঠিয়ে দিবে, তারা সমাধান দিয়ে দিবে। এছাড়া হচ্ছে 2-1 দিনের মধ্যে তুমি বইটা পেয়ে যাবা। তুমি যদি আজকে যুক্ত হয়ে যাও 2 দিনের মধ্যে বইটা পেয়ে যাবা। সো তুমি যদি আজকে যুক্ত হও বইটা কিন্তু তুমি আগে পেয়ে যাচ্ছ। ওয়েবসাইটের ক্লাসগুলো আগে থেকে শুরু করে দিতে পারবা। যারা সেকেন্ড টাইমার এবং 5 টাইমার, অর্থাৎ তোমাদের যারা সেকেন্ড টাইমার রয়েছে এবং যারা 5 টাইমার রয়েছে, এখনও যারা পড়াশোনা করতে বসনি তোমাদের কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করাটা জরুরি। কেন? তোমরা সার্কুলার পেয়ে গিয়েছো। সো তোমরা যারা যুক্ত হতে চাও 01854666832 এই নাম্বারটিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবা। আর তোমরা যারা সরাসরি হচ্ছে টাকা পাঠাবা, এটিতে বিকাশও রয়েছে, নগদও রয়েছে, 2 মাধ্যমে হচ্ছে টাকা পাঠাতে পারবা। টাকা পাঠিয়ে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা হচ্ছে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে তোমরা জমা দিবা, আমরা তোমাকে দ্রুত অ্যাড করে নিব। আর হচ্ছে ফিটা হচ্ছে আগের মতো রয়েছে 1500 টাকা। আর 1500 টাকা দিয়ে যদি তুমি যুক্ত হও সেক্ষেত্রে তোমাকে এই বইটির জন্য কোনো ফি প্রদান করতে হবে না, এই বইটি সহ পেয়ে যাবা। সো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।